সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আপনি একটু দূরে সরে দাঁড়াবেন, আমার না খুব অস্বস্তি লাগছে। অনুজার কথা শুনে মেয়ে হাসল ইহান। তরিত আর একটু কাছে এগিয়ে মৃদুস্বরে বলে, আমি তো আপনার থেকে দূরে দাঁড়িয়ে অনুজা, তবু আপনার অস্বস্তি লাগছে? এ তো ভারী অন্যায়কর কথা। অনুজা চমকে দূরে সরে গেল, থমথমে কণ্ঠে বলল, আপনাকে দূরে যেতে বলেছিলাম, কাছে আসতে নয়। আকাশে তখন তারায় ভরপুর। শহর জুড়ে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। কতক্ষণ আগে বর্ষা হওয়ার কারণে শহরের রাস্তায় পানিতে ভরপুর। অনুজা আর ইহান দাঁড়ালো তাদের এলাকারই এক 3 রাস্তার মোড়ে। লোডশেডিং হয়েছে, যার দরুন আশপাশ বেশ অন্ধকার। ইহান সরে দাঁড়ালো। আমি বাড়ি যেতে চাই ইহান। ইহান চুপ হয়ে গেল, তাকে অসহায় দেখালো। গত 1 বছর যাবৎ ইহান অনুজাকে ভালোবাসে, মুখ ফুটে তখনও বলেনি, কিন্তু নিজের আচরণে, কথার ধরনে বুঝিয়েছে বহুবার। কিন্তু অনুজা মেয়েটা তো বুঝতে নারাজ। মেয়েটা অত্যাধিক জেদি, কিন্তু ইহানও হাল ছাড়ার পাত্র নয়। একদিন না একদিন ওই জেদি মেয়ের মনে নিজের জন্য জায়গা ঠিকই করিয়ে ছাড়বে ইহান। ইহান আশপাশ দেখলো, ভ্যান বা রিক্সা দেখা নেই। পেলে ভালো হতো। ইহান বিস্ময়ের মুখ, থমথমে কণ্ঠ, সে শুধায়, আশেপাশে কোনো রিক্সা টিক্সা নেই? পানিটা একটু কমুক, তারপর না হয় যান। একটু কি অপেক্ষা করা যায় না? অনুজা কিছু বলে না। তার পরনে জামদানি শাড়ি, চুলগুলো বেনুনি করা, চোখে কাজল, হাতে কাচের চুড়ি। তার বাড়ি বেশি দূরে নয়, মোড়টা পার হলেই 5 মিনিটের রাস্তা। অথচ অনুজা দাঁড়িয়ে। এলাকার এই মোড়টা চরম বাজে। একটু বৃষ্টি হলো আর কি অমনি হাঁটু অবধি পানি জমে। অনুজা বিকেলে ক্যাফেতে গিয়েছিল। 3 বান্ধবী, জমজমাট এক আড্ডার মহল। বৃষ্টি নেমেছিল, প্রায় 15 মিনিট বৃষ্টি। বৃষ্টি হলেও ক্যাফের ভেতরে ছিল খুবই রোমাঞ্চকর মুহূর্ত, তাই অতটা গুরুত্ব দেয়নি বিষয়টা। কিন্তু এখন চরম বিরক্ত লাগছে অনুজার। এই শাড়ি চুড়ি পরনে না থাকলে ঠিকই পানি পেরিয়ে চলে যেত। তার উপর হঠাৎ এই ইহানের আগমন, এটা আরো পীড়াদায়ক। ইহান অনুজার চোখের সামনে তুড়ি মেরে বলল, এত কি ভাবছেন? আপনি চাইলে আমি কিন্তু আপনাকে কোলে তুলে নিয়ে যেতে পারি। অনুজা রাগি রাগি দৃষ্টি নিয়ে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, মজা করছেন আমার সাথে? ইহানের ঠোঁটে নিদারুণ হাসি দেখা যায়। সে মিহি কণ্ঠে আওড়ায়, মজা কি আমি করে তুলে যা, নাকি আপনি করেন? আমি চলে যাব এই বিচ্ছিরি পানি পেরিয়েই। ইয়ান চুপ হয়ে গেল, করুণ কণ্ঠে বলল, যাবেন না, আপনার শাড়ি নষ্ট হয়ে যাবে। অনুজা আবার চুপ হয়ে গেল। বিরক্তিতে তার সারা অঙ্গ কাঁপছে। মিনিট 5 সময় এভাবেই চলে গেল। ধীরে ধীরে মোড়ের পানি কমল। অনুজা তার শাড়িটা হালকা উঁচু করে পা ফেলল অল্প পানিতে। ইহানও নামলো, আদুরে স্বরে বলল, আর কিছুক্ষণ দাঁড়ানো যেত না? আপনি তো নিষ্ঠুর কেন অনুজা? অনুজা সরাসরি চাইল ইহানের দিকে। মানুষটা এলোমেলো চুল, ইহানের গায়ের রং ফর্সা, মাথায় ঝাঁকড়া চুল, চোখের মনি কালো, লম্বা চওড়া, সব দিক দিয়ে পারফেক্ট। এক কথায় যাকে বলে সুদর্শন যুবক। তবুও অনুজার তাকে পছন্দ নয়। কেন নয়, এর উত্তরও অনুজা জানে না। মাঝে মাঝে আমরা কিছু মানুষদের অকারণে অপছন্দ করি। অনুজার জন্য ইহানও তেমন টাইপের একজন মানুষ। অনুজা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন কেন? আপনি জানেন আপনার জন্য এলাকার কিছু মানুষ খুব অদ্ভুত দৃষ্টিতে তাকায় আমার দিকে। ইহান পুরো কথাটাকেই উপেক্ষা করে বলল, আমি একটু ভালো কেন বাসছেন না অনুজা? আপনাকে বাবা পছন্দ করেন না। তো বিয়ে কি আমি আপনার বাবাকে করব যে তার পছন্দ হতে হবে? অদ্ভুত। ইহানের তরিত উত্তর। অনুজারের চোখে মুখে বিস্ময়। এই ইহান এমনই যে যে কোনো কিছুতে তার যায় আসে না। ইহান ছন্ন ছাড়া। অনুজা বলল, আপনাকে আমারও পছন্দ নয়। আপনি মিথ্যে বলছেন। অনুজা এতে বিরক্তি হলো আরো, বলল, আপনি মানুন বা না মানুন, আপনাকে সত্যি আমার পছন্দ নয়। ইহান আর কিছু বলল না, আঘাত পেল, মোটেও পেল না। এসব অনুজার প্রায় বলে। ইহান কিছু মনে করে না। অনুজা দ্রুত পা ফেলে চলে গেল নিজ গন্তব্যে। ইহান আর এগোলো না, ঠায় দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, এখন বাসায় ঢোকা ঠিক হবে না। একবার ঢুকলে আবার বের হওয়া মুশকিল। মনের মাথায় একটা দোকানের কর্নারে সাদা দেওয়ালে লেখা ঝন্টু মামার চায়ের দোকান। চায়ের দোকানের পাশেই গ্রামের ক্লাব। একটা বিশাল ক্যারাম বোর্ড আছে সেখানে। বাজি ধরেও খেলা হয় ক্যারাম। ইহান এসে বসলো চায়ের দোকানে, তারা দিয়ে বলল, মামা, করো করে 1 কাপ চা দাও তো। ঝন্টু মামা চা বানাতে বানাতে মৃদু হাসলেন, বললেন,
কি মিয়া খুব অস্থির দেখায় যে। ইহান চাইল ঝন্টুর দিকে। ঝন্টু একটা মুখ দোষ আছে, সে কথায় কথায় সবাইকে মিয়া বলে ডাকে। ইহান আশেপাশে তাকালো, ঝন্টুর কথার উত্তরে বলল। সত্যি অস্থির দেখেছে মামা? ঝন্টু চায়ের কাপটা ইহানের দিকে দিয়ে বলল। লাগতাছে তো। ইহান চায়ের কাপটা নিল, ভারাক্রান্ত গলায় বিড়বিড় করে বলল। তুমিও বুঝলা আমার অস্থিরতা, অথচ যার বোঝা উচিত সে বুঝলো না। কিছু কি কইলা মিয়া? ইহান হালকা হেসে বলল। না মামা, চায়ে চিনি হয় নাই। ইহান কথাটা বলেই উঠে দাঁড়ালো, গ্রামের ক্লাবে ঢুকলো, যেখানে তার এলাকার বন্ধু ইমন ছিল। তাকে দেখেই উত্তেজিত হয়ে বলল। কি রে, একদান খেলবি নাকি? ইহানের মুড অফ থাকায় বলল। আজকে আমার মন ভালো নেই। ইহানের পাশে ছিল রতন, টিটকারি দিয়ে বলল। মন খারাপ না ছাই, খেলায় হেরে যাবে এই ভয়ে নাটক। ইহানের মেজাজ বিগড়ালো, বোটে হাত রেখে বলল। ইহান আর ভয়? রতন হেসে জবাব দেয়। তাইলে হয়ে যাক 1000 টাকার বাজি। ইহানও রতনের চোখে চোখ রেখে বলল। আচ্ছা। খেলা শুরু করা হলো। খেলার লাল গুটি ক্যারামের পকেটে ফেলতেই চেঁচিয়ে উঠল ইহান আর ইমন। শেষ মুহূর্তে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল অনুজার বাবা ফারুক আহমেদ। ইহানকে দেখে নাক মুখ কোঁচকাল। ছেলেটাকে বিন্দু মাত্র পছন্দ করেন না তিনি। সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা, গ্রাম খেলা ছাড়া আর কিছুই করতে দেখেন না। যে মেয়ে এর কপালে আছে তার ভাগ্য তো গেল, সাথে মেয়ের বাপের ভাগ্যও গেল। ফারুক আহমেদ দ্রুত চলে গেলেন ওখান থেকে। ইহান খেলায় জিতে রতনকে বলল। তাড়াতাড়ি 1000 টাকা বের কর শালা। রতন দনমনা করলো, মিনমিনিয়ে বলল। না দিলে হয় না। খুশি এমন চোর মারবো যে বাপের নাম ভুলে যাবে। রতন আর দেরি করলো না, দ্রুত পকেট থেকে 1000 টাকার নোট বের করে দিল। ইহান নোটের ঘ্রাণ শুকে বলল। জন্টু মামা, কড়া করে 3 কাপ চা দাও। ঝন্টু আওয়াজ করে বলল। আইতাছি মিয়ারা। লাগাতার কলিং বেল বাজাচ্ছেন ফারুক আহমেদ। পড়ার টেবিলে বসা ছিল অনুজা আর ওর ছোট বোন তনুজা। তনুজা ক্লাস 7-এ পড়ে। রান্নাঘরের কাজ করছিল তাদের মা শাহানা বেগম। স্বামী এসেছে আলাপ পেতেই দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হাতের পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে দ্রুত দরজা খুলেন। ফারুক আহমেদ ভিতরে ঢুকলেন, হাতে থলে। শাহানা বেগম স্বামীর হাত থেকে থলেটা নিয়ে রান্নাঘরে ছুটে গেলেন। অনুজা ততক্ষণে রুম থেকে বেরিয়ে বাবার হাতে পানি দিল। অনুজার বাবা সোফায় বসে পানির গ্লাসটা হাতে নিলেন, ঢকঢক করে পানিটা পান করলেন। বেশ বিরক্তি নিয়ে বললেন। পাড়ার ছেলেপেলেগুলোর একটাও ভালো না। রোজ দেখি ঝন্টুর দোকানের পাশে গ্রাম খেলে আর হই হুল্লোড় করে। মুখের ভাষার যাশ্রী। বাবার কথা শুনে অনুজার বুঝতে বাকি নেই তিনি ইহান আর ওর বন্ধুদের কথা বলছেন। ছেলেটা আসলেই পদের নয়, পড়াশোনা শেষ করেছে, কোথায় চাকরি বাকরি করবে তা না, দিনরাত বন্ধুদের সাথে খালি আড্ডাবাজি করে। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ফেলল। মেয়ের ভাবনার মাঝেই ফারুক আহমেদ বললেন। কি রে মা, তুই কি ভাবছিস? অনুজা চমকে উঠল, দ্রুত নিজেকে সামলে উত্তর দিল। কিছু না বাবা। অনুজা নিজের কক্ষে ঢুকে পড়ল। রাত তখন 11টার দখলে। বিল্ডিং এর 3 তলার নিজ রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালো অনুজা। বাসায় কারেন্ট নেই, ঘুম আসছে না। হঠাৎ কারোর কণ্ঠ শোনা যায়। অপর প্রান্তের ব্যালকনি থেকে কেউ ক্লান্ত কণ্ঠে শোধায়। আপনার মনে আমার জন্য প্রেম দুয়ার কবে খুলবে অনুজা? আমি যে দিনকে দিন বড্ড অধৈর্য হচ্ছে। পুরোপুরি অধৈর্য হওয়ার আগে আমায় টেনে তুলুন প্লিজ। আধারের শহরে আচমকা কারোর কণ্ঠ শুনে থমকে গেল অনুজা। বুকে ফু দিল বার কয়েক, থমথমে কণ্ঠে বলল। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আচমকা কেউ এভাবে বলে? ইহান খানিকক্ষণ শব্দ করে হাসলো। রাতের নিস্তব্ধতা পরিবেশে সেই হাসি বড়ই ছমছমে শোনালো। ইহান বলল। ইস, বড্ড ভয় পেলেন বুঝে? আধারের ভিড়েও কঠিন দৃষ্টি নিয়ে তাকালো অনুজা। তীক্ষ্ণ স্বরে জবাব দিল। আপনি আর মানুষ হলেন না। ইহান ঘোর আপত্তি জানালো, উত্তর দিল। আপনি বড্ড অদ্ভুত করে কথা বলেন। আমার তো মানুষদের মতোই হাত পা চোখ নাক আছে, তাহলে আমি কিভাবে মানুষ হলাম না? অনুজা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল, ছোট্ট করে বলল। আমি কি সেই ইঙ্গিতে বলেছি? অনুজা হাল ছেড়ে দিল, আর জবাব দিল না। এই ছেলের সাথে কথা বলাই বেকার। অনুজা ভেতরে ঢুকতেই নিল, সঙ্গে সঙ্গে বারণ করলো ইহান। বলল। যাবেন না অনুজা, আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। ইহান চলে গেল। অনুজা অবাক হয়ে চেয়ে রইল ইহানের দিকে।
সে ভাবেনি ইহান সত্যি সত্যি চলে যাবে। অনুজাদের বিল্ডিংটা 6 তলা, ওরা থাকে 3 তলায়। ওদের সোজাসুজি বিল্ডিংটাও 6 তলা। আকস্মিকভাবে ওপাশে 3 তলায় ইহানের বাসা, আর অনুজার ইহানের বেলকনিও খুব কাছাকাছি। চাইলেই হাত বাড়িয়ে একে অপরকে ছোঁয়া যায়। ইহানরা এই এলাকায় আছে বিগত 10 বছর যাবৎ, আর অনুজারা এখানে এসেছে কেবল 1 বছর হয়েছে। অনুজার এখনো মনে আছে তার সাথে ইহানের প্রথম দেখা হওয়ার সময়টা। অনুজা তখন অনার্স 2য় বর্ষের ছাত্রী। আচমকা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিল অনুজার বাবা। আগের বাসাটা তুলনামূলক ছোট ছিল, যার দরুন নতুন বাসায় আসার এত তোড়জোড়। দিনটি ছিল শুক্রবার, এপ্রিল মাসের 1 তারিখে তারা নতুন বাসায় ওঠে। 4 তারিখে দেখা হয় ইহানের সাথে অনুজার, তাও এই ব্যালকনির দৌলতেই। অনুজা সেদিন কেবল গোসল সেরে ব্যালকনিতে পা রাখে। আকাশটা ছিল খানিকটা মেঘলাময়, ভেবেছিল বৃষ্টি হবে, তাই কাপড় ছাদে না দিয়ে ব্যালকনিতেই দেওয়ার সিদ্ধান্ত নেয় অনুজা। হঠাৎ কাপড় মেলতে গিয়ে কারো উচ্চ আওয়াজের কথা বলার শব্দ পাওয়া যায়। অনুজা কৌতূহলী তাকায়, তখনই দেখতে পায় ওপাশের বিল্ডিং এর 3 তলাতে বাবার বয়সী একজন লোকের থাপ্পড় মারছে একজন বলিষ্ঠ দেহের অধিকারী ছেলের গালে, যে কিনা ইহান ছিল। ইহান মার খেয়েও থাকে নির্বাক হয়ে দাঁড়িয়ে। অনুজা অবাক হয়ে কিছুটা সময় দেখেই যায় ইহানকে। ইহান তার দিকে নজর পড়ে তার ঠিক 5 মিনিট পর। ইহানের সেদিনকার দৃষ্টি খুবই অদ্ভুত ছিল। সে তাকিয়ে থাকে অনুজার দিকে, আর তাকে মারতে থাকে সেই ব্যক্তি। অনুজা কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় ইহানের আচরণে। তার হঠাৎ কষ্ট হয়, এভাবে কেউ এত বড় ছেলেকে মারে? যেন তেন ভাবে মারা নয়, লাঠি দিয়ে মারা। অনুজা পরে অবশ্যই জেনেছিল মারতে থাকা ব্যক্তিটি ইহানের বাবা ছিল, কিন্তু কেন মারছিল এর উত্তর আজও জানতে পারিনি। ইহানকে জিজ্ঞাসা করাও যায়নি যদি কিছু ভাবে। এরপর থেকে ইহানের আগমন ঘটে অনুজার জীবনে। প্রথম ইহানের সাথে অনুজার কথা হয় ওই ঘটনার 2য় দিনে। বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল অনুজা। হঠাৎ পিছন থেকে কারোর ভারী কণ্ঠ শোনা যায়। সে বলে, এই মেয়ে শোনো। অনুজা খানিকটা চমকে গিয়ে পিছন ফিরে। কালকের ছেলেটাকে দেখে বিষম খায়, মাথা নুয়ে বলে, জি বলুন। ইহান সেদিন কিছু বলে না। বাস আসার পুরোটা সময় শুধু অনুজাকে দেখে যায়, আর অনুজা অস্বস্তিতায় ভোগে। পাল্টা আর একবার বলে, কিছু কি বলবেন? ইহান কিছু বলে না, চুপ করে থাকে। এরপরই এখানে সেখানে তাদের দেখা হয়, প্রায় কথা হয়। অনুজা বোঝে সবটা। ইহানের অনুভূতিও সে বুঝতে পারে। কতবার বারণ করেছে, কিন্তু ইহান মানতে নারাজ। আঠার মতো লেগে আছে অনুজার জীবনে। ভালোবাসা তার পক্ষে সম্ভব নয়। অনুজারা কাউকেই ভালোবাসতে পারে না। হঠাৎ এক দমকা হাওয়ায় গায়ে লাগতেই নিজের ভাবনা থেকে বের হলো অনুজা। গায়ের ঘম্মাক্ত ভাবটা একটু হলেও বুঝলো তার। প্রচুর গরম লেগেছিল বিদায় অনুজা ব্যালকনিতে পা রাখে, কিন্তু ইহান যে এত রাতেও ব্যালকনিতে বসে থাকবে ভাবতে পারেনি। অনুজা হঠাৎ কেন যেন মনে হলো ইহান তার অবস্থা টের পেয়েই চলে গেছে ভেতরে। সত্যিই কি এমন? অন্যদিকে জানালার আড়ালে বসে তাকিয়ে রয় ইহান। জ্বালিয়ে রাখা মোমবাতিটা লিভিয়ে ঘর অন্ধকার করা। অনুজাকে দেখা যায়। মেয়েটা কেন যেন ইহানকে বুঝতেই চায় না, কে জানে। ইহান নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে, মলিন কণ্ঠে বিড়বিড়ায়, আমি কি সত্যি ভালোবাসবেন না উনি? গ্রীষ্মের দাবদাহ গরমে মাথার ছাতি চেপে হাঁটছে অনুজা। গায়ে জড়ানো সাদা সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা। অনুজা দিনে 3টে টিউশনি করায়। আজ ভার্সিটি বন্ধ, যার দরুন অনুজা ভেবেছে দ্রুত টিউশনিগুলো শেষ করে বাসায় ফিরবে। শেষের টিউশনিটা শেষ করতে করতে অনুজার প্রায় রাত 8টা বাজে। এত দেরি হয় বলে মা প্রায় বলে টিউশনি ছেড়ে দিতে, কিন্তু অনুজা ছাড়ে না। অনুজার বাবা একজন চাকরিজীবী মানুষ। মাস শেষে যে বেতনটা আসে তা দিয়ে বাসা ভাড়া, সবার খাওয়া বসনই চলে যায়। অনুজার পড়াশোনার খরচটা অনুজা নিজেই চালানোর চেষ্টা করে। তনুজার পড়াশোনার খরচটাও তো দিনকে দিন বাড়ছে। অনুজারা মধ্যবিত্ত, এই নিয়ে তার মনে কোনো ক্ষোভ নেই। জীবনে টাকা পয়সা থাকলেই সুখ থাকে এমনটা নয়। অনুজা নানা কিছু ভাবতে ভাবতে হাঁটছে। দাবদাহ গরমে রোদ্দুরটা কাঁধ চটিয়ে ঘাম ঝরাচ্ছে। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পাওয়া যায়। অনুজা না দেখে বুঝতে পারে এটা ইহান ছাড়া আর কেউ নাই। অনুজা বিরক্তি নিয়ে বলে, আপনি আবার আমার পিছু নিচ্ছেন ইহান? ইহানের ঠোঁটে তখন মিষ্টি হাসি। সে হাস্য উজ্জ্বল কণ্ঠে শুধায়, যা, এটা কি করলেন? ধরা পড়ে গেলেন তো। অনুজা অবাক হয়ে বলল, কিসের ধরা? আপনি আমায় ভালোবাসেন তার ধরা।
অনুজার বিস্ময়ের শেষ নেই। সে তাকায় ইহানের দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, মানে? আমি শুনেছি আমরা যাদের মন থেকে পছন্দ করি বা ভালোবাসি তাদের না দেখে আমাদের আশেপাশে তারা আছে কিনা এটা উপলব্ধি করি। আপনি কিছুক্ষণ আগে আমায় না দেখিয়ে বলে দিয়েছেন আমি এসেছি। এটাকে কি প্রেম বলে না অনুজা? অনুজা উচ্চ শব্দে হাসলো। ইহানের বুকে জ্বালা ধরার সেই হাসি। ইহান নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অনুজা বলল, আপনি আসলেও একটা পাগল ইহান। কে বলেছে আমি আপনাকে দেখিনি? আপনার পায়ের জুতো দেখেই আমি বুঝেছিলাম এটা আপনি। তাহলে কোথায় আপনাই দেখলাম না? আর তাছাড়া আমার পিছু নেওয়া মানুষটা আপনি ছাড়া আর কে আছে বলুন তো? সোজা সাপটা বলছি, আমার পিছু ছাড়ুন ইহান। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। ইহানের তরিত উত্তর, আমায় ভালোবাসতে আপনি বাধ্য অনু। আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। বাড়ি যান ইহান। ইহান গেল না, নিঃশব্দে হাঁটলো। অনুজা দ্রুত হাঁটা ধরল। রাস্তার কিনারা ছেড়ে ফুটপাতে পা রাখলো। কিছু দূরেই নর্দমার জমা পানি দেখা যায়। নির্ঘাত কাল বিকেলের বৃষ্টির পানি। বৃষ্টির পানি হলেও নর্দমায় মিলেমিশে কালো পানি দেখা যাচ্ছে। এখান থেকে দ্রুত যেতে হবে, নয়তো পাশ থেকে কোনো গাড়ি খেলে অনুজার পুরোপুরি ভিজে দিয়ে যাবে, যেটা বর্তমানে অনুজা মোটেও চাচ্ছে না। অনুজা খানিকটা ভয়ার্ত মুখে ছুটে চলল দ্রুত। ইয়ানো পিছু পিছু আসে। তখন আচমকায় দূর থেকে গাড়ি আসতে দেখা যায়। অনুজা তখন নর্দমার পানির মাঝপথে দাঁড়ানো। অনুজা দ্রুত হাঁটে। তখনই ঘটে আরেকটি বিস্ময় ঘটনা। অনুজার জুতো ছিঁড়ে যায় হঠাৎ। অনুজা দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগে গাড়িটা ফুল স্পিডে চলে যায়। অনুজার ভয়ার্ত হয় প্রচুর। হাতে ছাতাটা দিয়ে নিজেকে ঢাকবে তারও সময় পায় না। অনুজার ভয়ার্ত বেশে চোখ বন্ধ করে নেয়। তার সাদা জামা বোধহয় গেল। কিছু সময় যায়, পরিবেশ হয় শান্ত। অনুজা উপলব্ধি করে সে ভেজেনি। তার গায়ে কোনো প্রকার নর্দমার পানি লাগেনি। অনুজা চোখ খুলে তাকায়। তখনই দেখে তাকে ঢেকে দাঁড়িয়েছিল ইহান। ইহানের সমস্ত শরীরে নর্দমার পানিতে ভিজে। অনুজা বিস্ময় নজরে তাকিয়ে ইহান মিষ্টি হেসে আওড়ায়, দেখলেন আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না, অথচ নর্দমার বৃষ্টি কি সুন্দর আমায় ভিজিয়ে দিল। থমথমে পরিবেশ। কিরিং কিরিং শব্দ করে রাস্তার ওপাশ থেকে রিক্সা ভ্যান যাচ্ছে। অনুজা ইহান তখনও ঠায় দাঁড়িয়ে। অনুজা কিছু সময় পর মুখ খোলে, নীরব কণ্ঠে বলে, আপনি যদি ভেবে থাকেন টিপিক্যাল প্রেমিকাদের মতো আমি আবার ওড়না দিয়ে আপনার মুখ টুক মুছে দেব, তবে আপনি ভুল ভাবছেন। দ্রুত বাড়ি যান, ফ্রেশ হয়ে ঘুমিয়ে থাকুন। ইয়ান কিছু বলে না, চুপ করে রয়। অনুজাকে কি বড্ড নিষ্ঠুর ঠেকছে তার? মোটেও ঠেকছে না। অনুজা সুন্দর, ভীষণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ইহান মৃদু হাসলো, শান্ত স্বরে শুধায়, আপনি আবারও ভুল করলেন অনুজা। অনুজার বিস্মিত চেহারা, আঁকি পল্লবে হতাশার ছোঁয়া। সে আশ্চর্য কণ্ঠে জানায়, আবার কি করলাম? ইহান তার কপালে লেপটে থাকা পানিটুকু হাত দিয়ে মুছল, বলল, ওই যে ভুল করে হলেও নিজেকে আমার প্রেমিকা বললেন। অনুজা বিস্ময়ে শেষ রইল না। এই ছেলে সবসময় কেন যে তার সব কথাই উল্টো অর্থ বের করে ভেবে পায় না অনুজা। অনুজা হতাশ নিঃশ্বাস ছাড়ে, বিরক্তি কণ্ঠে শুধায়, সব সময় ভুল না ভাবলে কি আপনার চলে না? আপাতত চলে না, তবে যেদিন আপনি পুরোপুরি আমার হবেন সেদিন চলে যাবে। আমি আপনার কোনো দিনও হব না ইহান। দেখা যাবে, তবে আপনি জেনে রাখুন এই ইহান এত সহজে আপনার পিছু ছাড়বে না। অনুজা চুপ হয়ে গেল। ইহানের শরীর চুইয়ে পানি পড়ছে। অনুজার খারাপ লাগছে, তার জন্যই ছেলেটা নর্দমার পানিতে ভিজল। অনুজা সৌজন্যতার খাতিরে নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলল, এটা নিয়ে যান ইহান, মুখ থেকে নিয়েন, নয়তো এলাকায় ঢুকলে আপনাই দেখে সবাই হাসাহাসি করবে। ইহান নিল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অনুজা আরেকবার বলে, কি হলো, নেবেন না? ইহান মুখ খোলে, একটু ঝুঁকে শীতল কণ্ঠে আওড়ায়, ছাতা নিয়ে যাবে না শুভ্রলতা, ছাতা নিলে যে আপনার বদনাম হয়ে যাবে। অনুজা থতমত খায়, দু কদম পিছিয়ে যায় নিমেষেই। থমথমে কণ্ঠে শুধায়, মানে? ইহানের তরিত উত্তর। সবকিছুর মানে যে খুঁজতে নেই। অনুজা আবারও চুপ হয়ে গেল। উত্তরের বলার মতো কোনো শব্দই পেল না। হঠাৎ অনুজা টনক নড়ল, মনে পড়ল তার টিউশনি আছে। অনুজা তাড়া দিল, জোরালো কণ্ঠে বলল, বাড়ি যান ইহান, আমার দেরি হচ্ছে। ইহান মেনে নেয়, দ্বিধাহীন জানায়, ঠিক আছে যান। ভেবেছিলাম অনেকটা পথ যাব, কিন্তু নর্দমার বৃষ্টি তাও হতে দিল না। যাক, ব্যাপার না, সাবধানে যাবেন কিন্তু। অনুজা কথা বলে না। ইহান চলে গেল। ভেজালো শরীর নিয়ে উল্টো পথে হাঁটা ধরল।
অনুজাও কিছু সময় দাঁড়িয়ে থেকে ছেঁড়া জুতো পরিহিত হাঁটা ধরল। কাছেই জুতো সেলাইয়ের দোকান পড়বে। অনুজা ঠিক নিজেকে গুছিয়ে ছুটতে পারবে। সময়ের চাকা একটু একটু করে ছুটছে। ইহান হেঁটে হেঁটে ঝন্টুর দোকানের সামনেটায় এলো। আশেপাশের লোক তাকে দেখছে। ইহানের এসবে যায় আসে না, সে চুপচাপ হাঁটে। হঠাৎই ইহানের নজর পড়ল দূর থেকে তার বাবা ফখরুল রহমান আসছে। তাকে দেখে ইহান দ্রুত ঝন্টুর দোকানে ঢুকে পড়ল। হাঁক দিয়ে বলল, মামা, দ্রুত দুমক ফ্রেশ পানি দাও। আচমকা ইহানের আগমন আর তার অবস্থা দেখে অবাক হলেন ঝন্টু মিয়া। দ্রুত পানির মগটা এগিয়ে দিয়ে বললেন, এ কি অবস্থা করছো মিয়া? ইহান জবাব দেয় না, দ্রুত মগটা হাতে নিয়ে নিজের গায়ে পানি ঢালেন। ঝন্টু মিয়া হতভম্ব হয়েছে। ইহান আরও এক মগ পানি নিল। রাস্তার কিনারায় দাঁড়িয়ে আবারও পানি ঢালল গায়ে। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলেন ফখরুল রহমান। ছেলের কাণ্ডে বিস্মিত হলেন তিনি। বিস্ময় চোখে তাকিয়ে বললেন, তুমি এখানে কি করছো ইয়ান? ইহান অবাকের ন্যায় পিছন ফিরে বিস্ময় কণ্ঠে জানায়, আরে চেয়ারম্যান সাহেব যে, আপনি এখানে? ফখরুল রহমানের মেজাজ বিগড়ায়। তিনি রাগী কণ্ঠে বললেন, তোমাকে না বলেছি রাস্তাঘাটে আমাকে চেয়ারম্যান বলে ডাকবে না? আপনি তো বাবা টাকার পারমিশন দিলেন না, তা চেয়ারম্যান টাকা যতই হোক বাড়ির চেয়ারম্যান আপনি। ফখরুল রহমান কিছু সময় চুপ থাকলেন। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করলেন, তুমি বাড়ি না গিয়ে এখানে কি করছো ইয়ান? আর এভাবে ভিজলে কিভাবে? ইহান হাতে থাকা লাল মগটা দেখিয়ে বলল, গোসল করছিলাম। বাড়িতে কি পানির ঠেকা পড়েছে যে তুমি রাস্তায় দাঁড়িয়ে গোসল করছো? বোকা পেয়েছো আমাকে? পাওয়ার কি আছে, আপনি তো বোকাই। বিড়বিড় করে বলে ইহান। ফখরুল রহমান কিছু আধো আধো শব্দ শুনে বললেন, কি বললে তুমি? কিছু বলি নাই সাহেব, আপনি যান, নাকি আরো কিছু বলবেন আমায়? ফখরুল রহমানের রাগ উঠল। ছেলের এমন খামখেয়ালি হাবভাব তার মোটেও পছন্দ নয়। ফখরুল রহমান চেয়েছিলেন কিছু বলতে, কটু কথা শোনাতে, কিন্তু পর মুহূর্তেই কিছু না বলে চলে গেলেন। ইহান তখনও ঠায় দাঁড়িয়ে বাবার যাওয়ার পানে শক্ত চোখে তাকালেন। ফখরুল রহমান যখন রাস্তার মধ্যে থেকে বেরোলেন তখন ইহান চায়ের দোকানে বসে ঝন্টুর দিকে পানির মগটা এগিয়ে দিয়ে বলল, না মামা। ঝন্টু মিয়া নিলেন। তার দোকান ফাঁকা। এতক্ষণে কার্যকলাপে সবটাই চুপচাপ হজম করলেন তিনি। ইহানের সাথে ইহানের বাবা দ্বন্দ্ব চলে, এটা আর কেউ না জানলেও ঝন্টু মিয়া জানেন। তিনি নীরবে দীর্ঘশ্বাস ফেললেন। গলায় ঝুলিয়ে রাখা গামছাটা ইহানের দিকে এগিয়ে দিয়ে বললেন, কি হয়েছে মিয়া? ইহান গামছাটা হাতে নেয়, মাথাটা কোনো রকমে মুছে বলে, প্রেম বিরহে ভুগছি গো মামা, তুমি তো জানো সবটা। ঝন্টু মিয়া চমৎকার হাসলেন। তার 32 পাটি দাঁত দেখা গেল তাতে। তিনি চমৎকার গেয়ে উঠলেন, আরে পিরিতি কাড়ালে রাডা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না ও মিয়া, গোলে মালে পিরিতি কইরো না। ঝন্টুর কাজে ইয়ান হেসে ফেলে। নিদারুণ সুন্দর দেখায় সেই হাসি। ঝন্টু মিয়া লক্ষ্য করে, আপনা আপনি তিনিও হাসলেন। টুংটাং গিটারের শব্দ শোনা যায়, কেউ বাজাচ্ছে, বোধহয় ইহান। অনুজা নিজের রুমের পড়ার টেবিলে বসা। গিটারের তালে তার মনোযোগ নষ্ট হয়। অনুজা বিরক্ত হয় না। ইহান এমনিতেই একটু ঘাটতারা হলেও গিটারটা দারুণ বাজায়, শুনতে বেশ ভালো লাগে। অনুজা ঘড়ির দিকে তাকায়, রাত 9:45। অনুজা বইয়ের পাতাটা বন্ধ করে। আর ভাল লাগছে না। বাহির থেকে অনুজার বোন তনুজার ডাক শোনা যায়। সে বলে, আপা খাবি না? অনুজা তৎক্ষণাৎ উত্তর দেয়, আসছি। খাওয়া শেষ করে রুমে আসতে আসতে অনুজা 11:30 বেজে যায়। খাওয়ার পরে পরিবারের সাথে একটু খোশ গল্প আর মায়ের কাজে সাহায্য করতে পছন্দ করে অনুজা। অনুজা রুমে ঢোকে। পুরো ঘরে লাল লাইট জ্বলছে। বিছানায় উবুর হয়ে তনুজা শুয়ে। অনুজা একটু হাসে। নিজের রুমের দরজা আটকে এগিয়ে গেল ব্যালকনির দিকে। মাঝরাতের আকাশ দেখতে অনুজা দারুণ পছন্দ করে, কিন্তু ইহানের জন্য এটাও ঠিক মতো হচ্ছে না। অনুজা চুপি চুপি ব্যালকনির কপাট খুলে ওপাশে তাকায়। দেখে পুরো রুম অন্ধকার, হয়তো ইয়ান ঘুমিয়ে পড়েছে। অনুজা খুশি হলো। ব্যালকনির কপাটটা খুলে ভেতরে প্রবেশ করলো। তখনই আধারের ভিড়ে ইহানের কণ্ঠ শোনা যায়। সে মলিন কণ্ঠে বলে, আমাকে এত ভয় নো যে বেলকনিতে আসতেও তোমাকে উকি চুকি মারতে হয়? অনুজার বুকটা বিস্ময়ের ন্যায় ছ্যাদ করে ওঠে। পা থেমে যায় ওইখানেই। সর্বাঙ্গে মৃদু কম্পন ধরে। ইহান তাকে তুমি করে বলল। গত 1 বছরই আজই প্রথম ইহান অনুজাকে তুমি বলেছে। অনুজা কথা বলতে পারে না। ইহান সিগারেট ধরায়।
অনুজা চেয়ে দেখে ব্যাপারটা নতুন না। ইহান সিগারেট খায়, বিশেষ করে রাতে। রোজই লাইট জ্বালিয়ে খায়, কিন্তু আজ অন্ধকারে খাচ্ছে। নিশ্চয়ই অনুজাকে ফাঁদে ফেলার জন্য। অনুজা দীর্ঘশ্বাস ফেলে উল্টো পথে হাঁটা ধরে। সঙ্গে সঙ্গে ইহানের করুণ কণ্ঠ শোনা যায়। সে বলে, দয়া করে যাবেন না অনু। অনুজার পা আবার থেমে গেল। ইহানের কণ্ঠটা ঠিক কেমন যেন ঠেকলো। ছেলেটা কি অসুস্থ? আচ্ছা, তখন নর্দমার ভিজা অবস্থায় জ্বর-টর বাঁধিয়ে বসলো না তো? অনুজা ঘুরে তাকায়। ইহান চোখ দুটো ছাড়া সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। ইহানের চোখ লাল। সত্যি সত্যি জ্বর বাঁধালো নাকি? অনুজা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, কিন্তু করা গেল না। উল্টো বলল, আমি আপনার কথা শুনবো কেন ইহান? ইহান কথা বলে না। মোবাইলের আলোটা জ্বালিয়ে চারপাশ খানিকটা আলোকিত করে। অনুজা দাঁড়িয়ে রয়। হঠাৎই তার যেতে ইচ্ছা করছে না। পা দুটো আটকে গেছে বোধহয়। ইহান সিগারেট ধরালেও খায় না, হাতেই রয়। ইহান কিছু বলছে না। অনুজাও চুপ হয়ে যায়। চারপাশ নিস্তব্ধ লাগে। দূরের আকাশে মেঘেরা ভাসে। হঠাৎ নীরবতার দড়ি ছিন্ন করে ইহান বলে, আমি কি খুব খারাপ মানুষ যে আমার কথা শোনা যাবে না? এটা ভালো খারাপের প্রশ্ন নয় ইহান। আপনি আমার কেউ হন না যে আমি আপনার কথা শুনে দাঁড়িয়ে পড়বো। অথচ আপনি দাঁড়িয়ে আছেন। আমি যাচ্ছি, আর কখনো আদেশ দিয়ে কথা বলবেন না। মনে রাখবেন, আপনার আদেশ শুনতে আমি বাধ্য নই। ইহানের করুণ মুখ অসহায়তা ফুটে। অনুজার কথাগুলো বিষের ন্যায় বুকে বেঁধে। ইহানের এত খারাপ লাগে, অভিযোগ জাগে। মেয়েটা কেন তাকে বোঝে না? অনুজা এক পা হাঁটে। তখনই ইহানের মলিন কণ্ঠ শোনা যায়। সে মৃদু স্বরে আওড়ায়, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রিপ্রিয়া। আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? টানা 4 দিনের জ্বরে ভুগে আজ খানিকটা সুস্থ ইহান। আশেপাশের পরিবেশ ঠেকলো ফুরফুরে। সূর্যের মৃদু রোদে চারপাশটা ফকফকে। ইহানের গায়ে কাঁথা সরিয়ে শোয়া থেকে উঠে বসলো। সেই মুহূর্তে তার রুমে প্রবেশ করলো ইহানের মা আকলিমা বেগম। ইহানের বসতে দেখে তিনি খুশি হলেন। ছেলেটার জ্বরের ঘোরে 4 দিন যাবৎ হুঁশ ছিল না। আকলিমা বেগম খুশি মনে বললেন, শরীর ভালো লাগছে আব্বা? ইহান তৎক্ষণাৎ মায়ের পানে চায়, মাথা নাড়িয়ে জানায়। হ্যাঁ আম্মা। আকলিমা বেগম ইহানের পাশে গিয়ে বসলেন। আঁচল দিয়ে ছেলের চোখ মুখ মুছে বললেন, জানিস 4 দিন যাবত তোর হুঁশ ছিল না। এমন জ্বর কিভাবে বাঁধালি আব্বা? সেদিন হঠাৎ ভিজে পড়ে বাসায় এলি, কিভাবে জিজ্ঞেস করলেও বললি না। কি হয়েছে আব্বা? ইহান তার মাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আম্মা, মাথায় হাত বুলিয়ে দাও। আকলিমা বেগম খুশি মনে ছেলের মাথায় হাত বোলালেন, বললেন, কিছু হয়েছে আব্বা? কিছু হয়নি আম্মা। তোর বাবা বললো তুই নাকি ঝন্টুর দোকানের সামনে দাঁড়িয়ে বসে করছিলি। চেয়ারম্যান সাহেব তো কত কিছুই বলেন, ওনার কথা গায়ে মাখতে আছে কে? আকলিমা বেগম কিছু বললেন না। ছেলে যে কিছু একটা লোকাচ্ছে তা তিনি বুঝতে পারছেন। আর স্বামীও যে মিথ্যা বলেনি তাও তিনি জানেন। আকলিমা বেগম কিছু বললেন না, চুপ থাকলেন। আলতো হাতে ছেলের মাথায় হাত বোলালেন। দিনটি বুধবার। কৃষ্ণচূড়া রাঙা জামাটা পরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনুজা। চোখে মুখে বিস্ময়, খানিকটা চিন্তার ছোঁয়া। চিন্তার কারণটি হচ্ছে ইহানের বিগত কিছুদিন যাবৎ জ্বর। অনুজা জেনেছে, জেনেই তার খারাপ লাগছে। কারণ ইহানের এই অসুস্থতা তো তারই জন্য। অনুজা বুঝতে পারে না ইহান তার কাছে দুঃখ পায়, আঘাত পায়, তবুও তার পিছু ছাড়ে না। কেন ছাড়ে না অনুজার পিছু? অনুজা চায় ইহান তার পিছু ছেড়ে দিক। সেদিন রাতে ইহানের বলা সেই, আমার শহরে ভীষণ অসুস্থ রাত্রিপ্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? কথাটা আজও অনুজার কানে বাজে। অনুজা কি করে? কারো সুখের ওষুধ হতে পারে? ইহান তাকে নিয়ে বেশি ভাবছে, অনুভূতি বাড়াচ্ছে। ইহান কেন বোঝে না? অনুজারা কাউকেই ভালোবাসতে পারে না, কাউকেই না। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে আওড়ায়, আমি কারো সুখের ওষুধ নই ইহান। আমার সাথে আপনি কখনোই সুখী হবেন না, কখনোই হবেন না। এই উত্তরটা কি সেদিন রাতে দেয়া যেত না ইহানকে? বোধহয় যেত, কিন্তু অনুজা দেয়নি। সে নীরবে স্থান ত্যাগ করে চলে আসে ঘরে। সারা রাত তার ঘুম হলো না সেদিন। এরপর আর ইহানের দেখা নেই। অনুজা আজ করেছিল ইহান অসুস্থ, শেষমেশ তাই বেরোলো। দূর থেকে বাস আসছে দেখা যায়। অনুজা তার ভাবনা থেকে বের হয়, এগিয়ে যায় কাছে। বাস তার গন্তব্যে এসে থামে। অনুজা উঠতে যাবে, তখনই কণ্ঠ শোনা যায় ইহানের। সে শুকনো কণ্ঠে বলে, মিস কৃষ্ণচূড়া, দাঁড়ান। অনুজা
অনুজা তৎক্ষণাৎ চমকে পিছন ফিরল। ইহানকে নজরে আসলো তার, তবুও অনুজা দাঁড়ায় না, দ্রুত বাসে উঠে গেল। এই ছেলে আর শোধানোর নয়। অনুজা এত অবহেলা করে তবুও তার পিছু ছাড়ে না। এদিকে ইহান অনুজাকে বাসে উঠতে দেখে সেও দ্রুত উঠে পড়ে। কতদিন যাবৎ অনুজার সাথে কথোপকথন নেই ইহানের, এ কি মানা যায়? তাই তো একটু সুস্থ হতেই ইহান ছুটে চলে আসে অনুজার কাছে। অথচ দেখো, মেয়েটা দিব্যি ভাব নিয়ে চলে যায়। মেয়েটার আসলেই ইহানকে ব্যথা না দিলে চলে না। ইহান বাসে উঠে দম ফেলে চারপাশে চোখ বুলায়। একদম শেষের সিটের আগের সিটটা জানলার ধারে বসেছে অনুজা, চোখ মুখে অবশেষ বিরক্তি। ইহান হেসে এগিয়ে গেল সেখানে। অনুজার নজরে পড়ল তাকে। অনুজা অবাক হয়, বিস্ময়িত নজরে তাকিয়ে। ইহান হেঁটে এসে অনুজার পাশের সিটটায় ঘাপটি মেরে বসে, জোরে দম ফেলে বলে, অবশেষে আপনার দেখা পেলাম অনুজা। অনুজা কথা বলে না, বাস চলতে শুরু করে। ইহান পুনরায় আওড়ায়, কথা বলবেন না কৃষ্ণচূড়া? অনুজার চোখে হতাশ, মুখে বিরক্তির ছোঁয়া। সে বলে, আমার পিছু কেন ছাড়ছেন না ইহান? পিছু ছাড়বো বলে তো পিছু নেয়নি। আমাকে ভুলে যাচ্ছেন না কেন ইহান? আপনি কি ভুলে যাওয়ার মতো মানুষ? বলুন যে ভুলে যাব। আমি মনে রাখার মতো মানুষও নই। সারা পৃথিবীর কাছে হলেও আমার কাছে নন। আমার আপনাকে পছন্দ নয়। জানি তো, তবু আসেন কেন? ভালো লাগে তাই। ভালো লাগা বন্ধ করুন। পৃথিবীতে সব মানুষকে ভালো লাগতে নেই। আপনি কি কখনো মার খেতে খেতে প্রেমে পড়েছেন অনুজা? পড়েননি, কিন্তু আমি পড়েছি, দারুণভাবে পড়েছি। তাই তো আপনাকে ছাড়ছি না। অনুজার টনক নড়ে, মুখ ফসকে বলেই উঠল, সেদিন আপনার বাবা আপনাকে কেন মারছিলেন ইহান? ইহান বাসের সিটে শরীর এড়িয়ে দেয়, ক্লান্তহীন মুখে শুধায়, যেদিন আপনি আমার হবেন সেদিন বলবো। আমি আপনার কখনোই হব না। দেখা যাবে। দেখার কিছু নেই, আমি জানি আমি আপনার হবই না। একবার সুযোগ তো দিয়ে দেখুন, আমি আপনাকে আমার করেই ছাড়বো। অনুযারা কাউকে সুযোগ দেয় না। গোটা একটা দিন আমার সাথে কাটিয়ে দেখুন, আপনি প্রেমে পড়তে বাধ্য। আমি আপনার সাথে 1 ঘন্টাও কাটাতে চাই না। সেখানে গোটা একটা দিন প্রশ্নই আসে না। ভয় পেলেন বুঝি? আপনি যা মনে করুন। বাস থামলো। অনুজা নেমে পড়ল। ইহান নামলো না, চুপচাপ বসে রইল। শরীর ক্লান্তি লাগছে তার। রাতের আকাশটা আজ বড্ড সুন্দর। অনুজা দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের রেলিংয়ের ছাদে। ঘড়িতে বড় জোর 8টা। আজকে শেষ টিউশনটা মাহির নামের ছেলেটাকে পড়ায়নি, কোথাও গেছে। যার দরুন দ্রুত বাড়ি ফেরা অনুজার। আজকাল দিনগুলো কেন তীক্ষ্ণ লাগে, সহজে কাটতেই চায় না। অনুজা পুরো ছাদে ঘুরে ঘুরে হাঁটছে। চারপাশে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। দেখা যায় ছেলেদের খেলার মাঠ। ওই দূরে বড় বড় ছেলেরা লাইট জ্বালিয়ে ক্রিকেট খেলছে, পিয়ানো খেলে, কিন্তু আজ খেলছে না। রাতের আকাশে চাঁদ দেখা যায়। অনুজা তাকায় সেদিকে। হঠাৎই ধূপ করে কারোর পায়ের আওয়াজ শোনা যায়। অনুজা চমকে উঠে সামনে তাকায়। ইহান দাঁড়িয়ে, পরনে সবুজ রাঙা শার্ট, কালো প্যান্ট, চোখ এখনো লাল। অনুজা আতঙ্কিত স্বরে বলে, আপনি এখানে এলেন কেন? চলে যান ইহান। ইহান হেঁটে এগিয়ে আসে, হাত ঘষতে ঘষতে বলে, যেহেতু আপনি আমার কেউ হন না, সেহেতু আপনার কথা আমি শুনবো কেন? ইহানের কথা শুনে অনুজা হেসে ফেলে। দারুণ সুন্দর দেখায় সেই হাসি। ইহান চেয়ে রয়, মনে মনে আওড়ায়, এভাবে হাসবেন না, আপনার হাসিতে আমার দুঃখ লাগে। অনুজা তার হাসি থামায়, মৃদু কণ্ঠে জানায়, আমার কথা আমাকে ফেরাচ্ছেন ইহান? যে গোটা আমিটাকে ফেরাতে পারে, তার একটি কথা কি আমি ফেরাতে পারি না? অনুজা কিছু বলে না, চুপ করে রয়। শুনশান নীরবতা বিরাজ করে পুরো ছাদে। হঠাৎ কারো পদধ্বনি শোনা যায়। অনুজা আটকে ওঠে, ভর্ত কণ্ঠে শোধায়, কেউ আসছে ইহান? ইহানের ডোন্ট কেয়ার ভাব। তো প্লিজ চলে যান। আমাকে গোটা একটা দিন না দিলে আমি যাচ্ছি না। পাগলামি করা বন্ধ করুন। আপনি পাগল বানাতে পারেন, আর আমি পাগলামি করলেই দোষ। পায়ের ধ্বনি ক্রমশ বাড়ছে। অনুজার চোখে মুখে বিস্ময়। সে আওড়ায়, প্লিজ ইহান চলে যান। কেউ দেখে নিলে কেলেঙ্কারি ঘটে যাবে। আপনি শুধু আমার হয়ে যান, আমি সবটা বুঝে নেব। অনুজার বুকে ধূপখানি বাড়ে। আর বোধহয় রক্ষা হলো না। অনুজা আরেকবার বলে, আপনি কি সত্যি যাবেন না ইহান? ইহানের তরিত উত্তর। না, অনুজা আর কিছু বলতে পারে না। ইহান আবারও বলে, আমাকে গোটা একটা দিন না দিলে আমি সত্যিই যাচ্ছি না। জোর করলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না ইহান। কথাটা বলেই ছাদের দরজার দিকে হেঁটে যায় অনুজা।
সঙ্গে সঙ্গে দেখা মেলে পাঁচতলা রুনা আন্টির সঙ্গে। অনুজা কেঁপে ওঠে। মানুষটা সাংঘাতিক, তিলকে তাল বানাতে বেশ পটু। অনুজাকে আচমকা দেখে সন্দেহের বীজ বাঁচল রুনা বেগম। তিনি প্রশ্ন ছুড়লেন, রাতের আধারে ছাদে কি করছো অনুজা? অনুজার কাপা উত্তর, তেমন কিছুই না আন্টি, এমনি হাঁটছিলাম। রুনা বেগম মানলেন না। তিনি তড়িৎ গতিতে ছাদের ভিতর ঢুকলেন। অনুজা থমকে গেল। ইহানকে দেখে ফেলেছে নিশ্চয়ই। রুনা আন্টি চারপাশে চোখ বোলালেন, অবাক হয়ে বললেন, তুমি একা হাঁটছো অনুজা? অনুজা দ্রুত পিছু ঘুরে চায়, না ইহান নেই। পুরো ছাদে কোথাও ইহান নেই। অনুজা অবাক হয়। রুনা আন্টি আবার প্রশ্ন করে, কি হলো অনুজা, কথা বলছো না কেন? অনুজা মৃদু হেসে জানায়, জি আন্টি, একাই হাঁটছিলাম, বিয়ে তো করিনি, খুলে জামাই নিয়ে হাঁটতাম। রুনা বেগম আর কিছু বলতে পারেন না। সকালবেলা ছাদে আচার শোকাতে দিয়েছিলেন তিনি। সারাদিন মনে ছিল না, মাত্রই মনে পড়তেই নিতে এসেছেন। রুনা বেগম দ্রুত আচারের বয়মটা নিলেন। নিচে যেতে যেতে বললেন, রাত বেড়াতে একা একা ছাদে থাকতে নেই অনুজা, তাড়াতাড়ি ঘরে যেও। অনুজা মিষ্টি হেসে উত্তর দিল, জি আন্টি। রুনা বেগম চলে যান। অনুজা আশপাশ দেখে, ইহান গেল কই। তখনই ওপাশের ছাদের থেকে ইহানের কণ্ঠ শোনা যায়, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙেছ শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। দুপুরে ব্যবসা করে নিয়ে নিজের বিছানায় বসে আছে ইহান। গা চুয়ে মৃদু ঘামের ছড়াছড়ি, হাতে গিটার, মাথার ওপর সিলিং ফ্যানটা ভন ভন শব্দ করে ঘুরছে। ইহানের হৃদয় জুড়ে বিষণ্ণ ভাব, অন্তর জুড়ে অনুজাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু আজ কোথাও গিয়ে বড্ড ক্লান্ত লাগে তার। ইহানকে হাঁপিয়ে উঠেছে খুব? অবশ্যই ওঠেনি। তবুও আজ বড় খারাপ লাগছে ইহানের। বহুদিন পর তার মনে হচ্ছে ইহানের রাত্রি পিয়া ইহানের হবে না। ইহান বিষণ্ণ মনে গিটার চালায়। ঝনঝন করে শব্দ হয় কয়েকবার। এরপরই নিদারুণ কণ্ঠে যন্ত্রণার ভিড় নিয়ে ইহান গিয়ে ওঠে একটা গানের মাঝখানের লাইন, আমার আকাশে আজ বরিশরণ, কালো মেঘে ঢাকায় মন, ফিরে তো পাবো না তোমাকে কবু আর, হবে না তুমি তো আমার। তীব্র গরমের জ্বালা ধারণ হৃদয় নিয়ে গান গাইছে ইয়ান। গিটারটা তীব্র শব্দে চারপাশ হচ্ছে বিষাক্ত। মৃদু বাতাস আছে জানলার কার্নিশে। ওপাশে রমণী সেই গান শোনে, তবুও পাষাণ হৃদয় গলে না। রমণী ফিরে তাকায় না, সে থাকে নির্জীব, চুপচাপ, শান্ত। অথচ সে বুঝছে ইহান তাকে ইঙ্গিত করেই গানটা গাইছে। এক পর্যায়ে রমণী বিরক্ত হয়ে তার কক্ষ ত্যাগ করে। ইহান দেখে না, আপন মনে গান করে। হঠাৎ কপাটে কারোর হাতের ধ্বনি শোনা যায়। সে খটখট শব্দ করে ইহানের দরজায় শান্ত স্বরে আওড়ায়, শালা সাহেব, আমি কি ভেতরে আসবো? তড়িৎ গিটারের শব্দ, কণ্ঠনালী থেমে যায়। ইহানের আঙুল কাটে গিটারের তারে। ইহানের দুলাভাই ভেতরে ঢোকে, দেখতে পায় হাতের রক্তক্ষরণ। দ্রুত পা ফেলে ছুটে আসে, আতঙ্কিত স্বরে বলে, তুমি ঠিক আছো তো ইহান? ইহান দ্বিধাহীন গিটারটা বিছানার উপর রাখে, হাত বেয়ে রক্ত পড়ে। তবুও ইহান চুপচাপ, নির্বিকার। ভাবখানা এমন যে কিছুই হয়নি। ইহান তার রক্তমাখা হাত মুঠো করে চেপে ধরে। রাহান বিছানায় বসে, স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কথা বলছো না কেন ইহান? ইহান তাকায়, নীরব স্বরে শুধায়, কিছু হয়নি দুলা ভাই, আচমকা কোত্থেকে উদয় হলো? রায়ান অবাক হয়, বিস্ময় স্বরে বলে, ইহান, তোমার হাত থেকে রক্ত পড়ছে। ওসব কিছু না। আপু এসেছেন? রায়ান মাথা নাড়ে, যার অর্থ এসেছে। ইহান বসা থেকে উঠে দাঁড়ায়, ড্রয়ার খুলে একটা রুমাল বের করলো। তারপর হাত বাঁধতে বাঁধতে বলল, তা হঠাৎ এইখানে? তোমায় দেখতে আসলাম। আমার কিছু হয়েছিল নাকি? জ্বর টর বাঁধিয়ে বিচ্ছিরি কাণ্ড বাঁধিয়েছিলে শুনলাম। ওর এমন কিছুই না, অল্প স্বল্প জ্বর ছিল। ও, অল্প জ্বরেও হুঁশ ছিল না তোমার?
ইহান চমৎকার হাসে, কিঞ্চিত স্বরে বলে, আজ আসার সময় হলো তাহলে? আর বলো না ইহান, কাজের চাপে দারুণ ব্যস্ত। বুঝেছি। রায়ান বসা থেকে উঠে দাঁড়ায়, সোজা চলে যায় ইহানের ব্যালকনিতে। ওপাশের বিল্ডিংয়ে অনুজা কেবলই ব্যালকনিতে পা রাখে তখন শুকনো কাপড় নিয়ে পুনরায় ঘরে ঢুকে দ্রুত ইহানের নজরে আসে তাকে। রায়ান বলে, আজও ভালোবাসো ইহান? আমি তো ভুলিনি দুলা ভাই। মেয়েটা আজও ফেরাচ্ছে তোমায়? মেয়েদের কাজেতে ফেরানো। 1 বছর অনেকটা সময়, তুমি ফিরে কেন আসছো না? ফিরে আসবে বলে তো ভালোবাসিনি। মেয়েটার কেন যে মায়া হয় না? মায়া হয় দুলা ভাই, কিন্তু প্রকাশ করতে চায় না। তুমি ঠিক জানো? কি জানে, নিজেকে বুঝতিলাম। রায়ান আর কিছু বলে না, সরল চোখে তাকায় ইহানের দিকে। ইহানের চোখ তখনও আবদ্ধ ওই বদ্ধ কপাটের ব্যালকনির দিকে। রায়ান দীর্ঘশ্বাস ছাড়ে, মৃদু স্বরে বলে, শালা সাহেব, শ্বশুর আব্বা চাইছেন তুমি চাকরি বাকরি কিছু করো। ইহান কথা বলে না, চুপ করে রয়। রায়ানও দ্বিতীয়বার বলার আগ্রহ দেখায় না। রায়ান ব্যালকনি ঘর থেকে বেরিয়ে আসে। রায়ান ইহানের দুলাভাই, ইহানের বড় বোন আনিশার স্বামী। ইহানরা 2 ভাই বোন। ইহান আর ইহানের বড় বোন। আজ থেকে ঠিক 5 বছর আগে ইহানের বড় বোনের বিয়ে হয়। তাদের একটা 2 বছরের পুত্র সন্তানও আছে। ইহানের পরিবারের একমাত্র রাহানি জানে ইহান কতটা পছন্দ করে অনুজাকে, অথচ অনুজা মেয়েটা ইহানকে বুঝতেই নারাজ। রাতের আধারে ডুবে আছে চারপাশ, মাথার ওপর আস্ত আকাশের একখানা চাঁদ দেখা যায়। ঘড়িতে 9টার কাঁটা ছুঁই ছুঁই। অনুজা আপন মনে হাঁটছে রাস্তার ধারে। আজ শেষে টিউশনটা পড়াতে তার একটু দেরি হয়েছে। রোজ 8:30টার মধ্যে বাড়ি থাকলেও আজ 9টা বাজে। তাও অনুজা রাস্তায় হাঁটে। খুবই আস্তে আস্তে হাঁটছে অনুজা, যেন শরীরে শক্তি নেই। দুপুরে ইহানের তীব্র করুণ কণ্ঠের গান শোনার পর থেকেই কেমন একটা হয়ে গেছে অনুজা। অদৃশ্য এক কারণে তার প্রচণ্ড খারাপ লাগছে। আদতেও খারাপ লাগার কারণ নেই, তবুও অনুজার খারাপ লাগছে। আচমকা আকাশে মেঘ ডাকে, অনুজা কেঁপে ওঠে। এখনও যে বাড়ি ফিরতে অনেকটা পথ বাকি। একটু হাঁটতেই গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা গায়ে লাগতে থাকে অনুজার। অনুজা টের পায়, তবুও সে নির্জীবভাবে হাঁটে। হঠাৎই একটা দোকানে কিছু বকাটে ছেলের কণ্ঠ শোনা যায়। তারা বলে, সুন্দরী দেখে একা একা হাঁটে, আমরা আর সঙ্গে আসবনি। অনুজা বিন্দুমাত্র তাদের কথা শোনা বা কানে নেওয়ার আগ্রহ দেখায় না। সে চুপচাপ হাঁটে, মনে মনে ভাবে, রাস্তাঘাটে হাঁটলে এমন ঘেউ ঘেউ করা কুকুর থাকবে, তাই বলে তাদের পাত্তা দিতে হবে নাকি? অনুজা পাত্তা দিল না, নিঃশব্দে হেঁটে গেল। একটু এগোতেই বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে লাগে তার। অনুজা চমকে ওঠে, মনে পড়ে আর সে ছাতা আনেনি। আচমকায় মাথার ওপর ছাতাজনিত ছায়া দেখা যায়। অনুজা খানিকটা ঘাবড়ে যায়। পাশ ফিরে তাকানোর আগেই ইহান বলে, ভয় নেই, আমি এসছি। অনুজা যেন স্বস্তির শ্বাস ফেলে, তবুও প্রকাশ করে না। একরাশ ক্ষোভ নিয়ে বলে, কেন এসেছেন? তোমার সাথে হাঁটবো বলে। আমি কিন্তু পিছু নিতে বারণ করেছিলাম। আপনি কেন বুঝেন না? এই ইহান অনুজার এসব বারণ শুনবে না। অনুজা চুপ হয়ে যায়। ধীরে ধীরে বৃষ্টির গতিবেগ বাড়ে। ইহানের এক কাঁধ ভিজে। অনুজা দেখতে পায়, মৃদু স্বরে আওড়ায়, আপনি ভিজে যাচ্ছেন ইহান। সমস্যা নেই, আপনার আবার জ্বর আসবে। তাতে কি আসে যায়? আপনি এমন কেন ইহান? সহজে কিছু বুঝতেই চান না? আপনি আমার প্রতি একটু সহজ হয়ে দেখুন, আমি সবটা বুঝে যাব। জোর করলে কি ভালোবাসা পাওয়া যায়? আমি জোর কোথায় করি? পিছুটাও তো ছাড়ছেন না। আমি কি আপনাকে খুব বিরক্ত করি? আপনি বুঝতে পারেন না? ইহানের চোখ মুখ ছোট হয়, মন খারাপের বাসা বাঁধে আবার। সে করুণ কণ্ঠে আওড়ায়, আমি কি সত্যি ভালোবেসে যায় না অনু? অনুজা তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। একটু সময় নিয়ে বলে, আপনাকে আমার ভালো লাগে না। আমাকে গোটা একটা দিন দিয়ে দেখুন, ভালো না লাগলে আর পিছিয়ে নেব না। অনুজা বিস্মিত হয়, ভরকায়, অবাক লাগে, মনে প্রশ্ন জাগে। ইহান কি সত্যি বলছে? ইহান বলে, দেবেন কি একটা দিন? অনুজা ইহানের দিকে তাকায়। ইহান সাথে সাথে নিজের চোখ সরিয়ে নেয়। অনুজা বলে, আপনাকে বিশ্বাস করা যাবে ইহান? একান্তে কাটিয়ে দেখুন না, আমি মানুষটা সত্যিই খারাপ না। যদি ঠকে যায়? এই কথার বদলে আমার গালে থাপ্পড় মারলে বেশি খুশি হতাম অনুজা। অনুজা থমকে যায়, মুখ ফসকেই ভুল কথা বলে দিল কি? পুরো রাস্তা আর কথা হলো না। বৃষ্টির ঝাঁজ মৃদু কমে আসে। ইয়ান হঠাৎই অনুজার হাতে ছাতা ধরিয়ে দিয়ে বেরিয়ে আসে। অনুজা অবাক হয়ে যায়, দাঁড়িয়ে পড়ে। ইহান বলে, এখান থেকে আপনি একা যান অনু?
অনুজা যায় না। ইহান বলে, যাচ্ছেন না কেন? আপনাকে সত্যি একটা দিন দিলে আমার পিছু ছাড়বেন ইহান? ইহান বেশি না ভেবেই বলে। হুম। অনুজা মুচকি হাসে, বলে, গোটা একটা দিন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে 12 ঘন্টায় নিতে চাইলে বলতে পারেন। ইহান অদ্ভুত দৃষ্টিতে তাকায়। অনুজা কি সত্যি বলেছে? ইহান বলে, কি বললেন? পরশু দিনটা আপনাই দিলাম ইহান, তবে মনে রাখবেন দিন শেষে আমার আপনাকে ভালো না লাগলে আপনি আমার পিছু ছেড়ে দেবেন। ইহানের বোধহয় এতক্ষণে বোধগম্য হলো অনুজা হঠাৎ কেন তার সাথে সময় কাটাতে রাজি হলো। ইহান বেশি ভাবল না, সে খুশি হলো। মৃদু হেসে শোধায়, ঠিক আছে। অনুজা চলে যায়। ছাতা মাথায় টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ে। ইহানের শরীর ভিজে যায়। সে আকাশপথে তাকায়, বড়ই আফসোস নিয়ে বলে, মানুষ যাকে চায় তাকে পায় না কেন? মধ্যরাতের বিষণ্ণতা আজ জ্বলে পুড়ে মরে। ইহানের বুকের আগুন ধরানো তীব্র অনুভূতিরা প্রতিশ্রুতি পাবার আশায় নির্ঘুম ঘরে। ইহান বসে তার কক্ষের ব্যালকনি ঘরে, হাতে জ্বলন্ত সিগারেট, হৃদয় ছোঁয়া দীর্ঘশ্বাস, ঠোঁট ছোঁয়ায় উড়ায় কালো ধোঁয়া। কিছুক্ষণ পর পর বুক জ্বালায়, তাও থামে না, ফুঁকতেই থাকে। ইহান বাড়ি আসে কতক্ষণ আগে। বাড়ি ঢুকতেই মায়ের হাজারো প্রশ্নে, আবার বৃষ্টিতে ভিজেছে কী কারণে। ইহান থাকে নিরুত্তর। সে চুপচাপ নিজ রুমে এসে পোশাক পাল্টে চলে আসে ব্যালকনিতে। বৃষ্টির ছিটে ফোঁটাও নেই তখন। রাস্তার কর্নারে লম্বা বেশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টার মৃদু আলো দেখা যায় কেবল। ইহানের মনে প্রশ্ন জাগে, প্রিয় মানুষটাকে নিজের করতে ঠিক কী করা উচিত? কী করলে তাকে পুনরায় নিজের করা যায়? প্রশ্নগুলো মস্তিষ্কে জাগলেও উত্তর আসে না। হঠাৎ খটখট করে শব্দ হয়, কপাট খোলার শব্দ। অপর পাশের বেলকনির আসে। তবে কি অনুজা আসছে? ইহান দ্রুত হাতে সিগারেট পায়ের কাছে ফেলে পিষে মারে। রুমে জুড়ে অন্ধকার। ইহান লুকিয়ে পড়ে। আজ ইচ্ছা করছে না অনুজার সঙ্গে কথা বলতে। তবে আড়াল থেকে ঠিকই দেখে অনুজা এসেছে। ওই তো রেলিং ধরে দাঁড়িয়ে প্রথমে তার বেলকনি দেখে। ইহান নেই মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরই তাকায় থামকানো ওই আকাশপথে। আচ্ছা, রোজ রাতে আকাশ দেখে কি মজা পায় অনুজা? আকাশের বুকে আদতেও কোনো মজার ব্যাপার আছে? সে তো রোজ রাতেই স্থির হয়ে থাকে, তবুও এই রাত্রি প্রিয়া কি এত দেখে, কি এত খোঁজে? আকাশের বুকে খোঁজার মতো কি আছে? ইহান কল্পনায় সাজায় কোনো এক মধ্যরাতে অনুজার ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে ছুটে যাবে বুড়িগঙ্গা নদীর ঘাটে। তারপর আকাশের দিকে তাকিয়ে বিশ্রী বুড়িগঙ্গার গন্ধ শোকাবে। ইহান আনমনেই হেসে ফেলে। কি অদ্ভুত কল্পনা! হঠাৎই অনুজার কণ্ঠ শোনা যায়। সে ইহানকে চমকে দিয়ে বলে, আমি জানি ইহান, আপনি এখানেই আছেন আর লুকিয়ে লুকিয়ে আমায় দেখছেন। ইহানের বিস্ময়ে শেষ রয় না। অনুজার কথা শুনে সে উঠে দাঁড়ায়, অদ্ভুত স্বরে আওড়ায়, আপনি আমায় সত্যি ভালোবাসেন না অনুজা? অনুজার থমথমে চেহারা, বিস্মিত মুখ, কণ্ঠে বিরক্তির ছোঁয়া। সে শোধায়, আশ্চর্য, এখানে ভালোবাসা আসলো কোথা থেকে? আপনি বুঝলেন কেমন করে আমি এখানে আছি? রোজ রাতে আপনার ওই সিগারেটের গন্ধে আমার মাথায় তীব্র জ্বালা ধরে, আমাকে ঘুমাতে দেয় না ইহান। ইহানের টনক নড়ে ততক্ষণে। থরথর করে বলে, আমার সিগারেট আপনাকে কষ্ট দেয়, একথা আগে বলেননি কেন? বললে কি হতো, সিগারেট ছেড়ে দিতেন? অনুজা কথাটা বলতে দেরি হলো। ইহানের পকেট থেকে নতুন সিগারেটের বাক্সটা ফেলতে দেরি হলো না। সে ফেলে দিল। অনুজা অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। মুখ ফসকে বলে উঠল, ফেলে দিলেন? দিলাম। কষ্ট লাগলো না? অনুজার কষ্টকে ইহান কখনোই সঙ্গে রাখবে না। অনুজা কিছু সময় চুপ করে রয়, তাকিয়ে রয় ইহানের মুখশ্রীর দিকে। ইহান তখনও মাথা নুয়ে দাঁড়িয়ে। ইহান তাকাতেই অনুজার দৃষ্টি সরিয়ে নেয়। পিছে বদমেশ লোকটা কিভাবে? সময় যায়, নীরবতার জালে ন্যায় বিছে, তবুও শেষ করতে পারে না। তার আগেই ইহান বলে ওঠে, মনে আছে তো অনু, পরশুর দিনটা আমায় দিবেন। অনুজার তৎক্ষণাৎ উত্তর আসে, আপনিও মনে রাখবেন, পছন্দ না হলেই পিছু ছাড়তে হবে। ইহান মিষ্টি হাসে, চমৎকার দেখায় সেই হাসি। অনুজা চেয়ে রয়। ইহান উৎফুল্লতা নিয়ে বলে, ধরার আগে ছাড়ার প্রশ্ন কেমনে আসে? যেমনে আপনি হঠাৎ এসে অকারণে প্রেমে ভাসেন। শুনুন অবুঝ মেয়ে, প্রেমে পড়তে কারণ লাগে না, এত প্রেমিকার আগমনই যথেষ্ট। অনুজা চোখ মুখ কোচকায়, অভিযোগ সুরে আওড়ায়, হুস, আমি আপনার প্রেমিকা নই। ইহান জবাব দেয় না, শুকনো হাসে। সূর্যের তীব্র আলোতে হকচকে উঠল অনুজা, কারণ সে তার ব্যালকনির ঘরে দেয়ালে এলিয়ে শুয়ে।
অনুজা অবাক হয়। রাতে ইয়ানের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেছে টের পায় না। অনুজা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। ঘাড় নাড়ানো যাচ্ছে না, ব্যথায় আজাতীয় শব্দ বের হলো মুখ দিয়ে। অনুজা ওপাশে তাকায়। ইহানের মাথার চুলের কিছু অংশ দেখা যায়। অনুজা হতভাব, এমন কাণ্ড ঘটল কি করে? অনুজা দ্রুত এলোমেলো হয়ে পড়ে থাকা ওড়নাটি উঠিয়ে ছুট লাগায় নিজের রুমে। শ্বাস ফেলে দম নেয়। বিছানায় তনুজাকে শুয়ে থাকতে দেখে আরও শান্ত লাগে। ভাগ্যিস তনুজা টের পায়নি, সে সারা রাত ব্যালকনিতে ছিল। তখন বেলা 11টা। আজকে ভার্সিটির ক্লাস না থাকায় অনুজা বাড়িতেই থাকে। 2 দিন আর হলো অনুজার বাবা বাড়িতে নেই, কাজের সুবাদে চিটাগং গেছে। ফিরবে আরও 4 দিন পর। অনুজা দ্বিধায় আছে, কাল কি বলে বাড়ি থেকে বের হবে। তারপরও কাল শুক্রবার, প্রায় সব কাজকর্মই বন্ধ তার। অনুজা তাও ভাবছে কাল সে যাবেই। ইহান আর যাই হোক বিশ্বস্ত মানুষ, এই সুযোগ যদি ইহানের পিছুটা ছাড়ানো যায় তবে ক্ষতিকে। অনুজার মায়ের কণ্ঠ শোনা যায়। তিনি রান্নাঘর থেকে বললেন, অনুজা 2টা পেঁয়াজ কাটতো, আমি যা কেটেছিলাম তাতে হয়নি, কম পড়েছে। অনুজা তৎক্ষণাৎ সোফা থেকে নামলো, ঝাঁপি থেকে 2টো পেঁয়াজ নিয়ে কাটা শুরু করলো। অনুজার মা ক্লান্ত হয়ে ফ্যানের নিচে বসলেন, গায়ের ঘাম মুছতে মুছতে বললেন, কাল বৃষ্টি নামলো তবুও গরম কমলো না, দেখছিস? অনুজা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিল। কিছু সময় চুপচাপ রইল সব। অনুজা তার মায়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎই ডাকলো, মা শোনো। অনুজার মা ঘুরে তাকালেন, সাথে সাথেই জবাব দিলেন, বল। অনুজা মায়ের দিকে তাকিয়ে রয়। মিথ্যা বলতে খারাপ লাগছে। অনুজার মা বেশ আগ্রহ নিয়ে বলেন, কি হলো, কথা বলছিস না কেন? অনুজা পেঁয়াজ কুচিয়ে বাটিতে রাখে, শান্ত স্বরে বলে, মা আমরা বন্ধুরা কয়জন মিলে সিদ্ধান্ত নিয়েছি কাল কোথাও ঘুরতে যাব, ফিরবো সন্ধ্যার সময়। তুমি প্লিজ বাবাকে বলো না, আমি যাবো, ঘুরে ফিরে চলে আসবো। শাহানা বেগম চুপ করে রইলেন, কি বলবেন বুঝতে পারছে না। অনুজা মাথা নুয়ে বলে, মা যাই। শাহানা বেগম আরও কিছু সময় পর চুপ থেকে বললেন, ঠিক আছে। অনুজা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। অনুজা সচরাচর কোথাও যায় না, গেলে যায় একটু বন্ধুদের সাথে রেস্টুরেন্ট ক্যাফেতে যায়, তাও খুব কম। তাই তো মেয়ের আজকের আবদারে রাজি হলেন শাহানা বেগম। জীবনে একটু তো ঘোরাঘুরির দরকারই আছে, তবুও ভয় লাগে। মেয়ে তো। অনুজা মাকে জড়িয়ে ধরে আচমকা খুশি মনে জানায়, তুমি খুব ভালো মা। অনুজা আর মাথায় হাত বোলালেন শাহানা বেগম। মিষ্টি হেসে বললেন, কয়টায় যাবি? প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে অনুজা। এই প্রশ্নটা তো করা হয়নি ইহানকে। অনুজা কি ভেবে উত্তর বলে, ঠিক হয়নি মা, তবে রাতের মধ্যে ঠিক হবে। ও আচ্ছা। সেই সন্ধ্যা থেকে ব্যাগ গোছাচ্ছে ইহান। কি এত গোছাচ্ছে নিজেও জানে না। একবার ব্যাগে কিছু নিচ্ছে, আবার কিছু সময় পর বের করছে। অস্বস্তি আর পাগল পাগল লাগছে নিজেকে। এতটা এক্সাইটেড হওয়ার মতো কিছু কি ঘটেছে? হঠাৎ কারো কাশির শব্দ শোনা যায়। ইয়ান বুঝতে পারল অনুজা এসেছে। ইয়ান দেরি করলো না, দ্রুত ছুটে গেল বেলকনি ঘরে। সত্যি সত্যি অনুজাকে দাঁড়াতে দেখে খুশি হয়। অনুজাই আগে বলে, আমার কিছু জানার ছিল। ইহান তড়িৎ হাসি মুখে জবাব দেয়, জি বলুন। কাল আমরা কয়টায় যাচ্ছি? যে কটা থেকে আপনি আবার সহ্য করতে চাইবেন। তবে সকাল 7টা। ওটা খুব দেরি হচ্ছে না? তাহলে 6:30। ইয়ান নাবোধক মাথা নাড়ায়, ঘোর অভিযোগ জানিয়ে শীতল স্বরে আওড়ায়, ভোর 6টা। ভোর 6টার কথা শুনে অনুজা বেশ অবাক হলো, তবুও কিছু বলল না, চুপচাপ মেনে নিয়ে জানালো, ঠিক আছে। ইয়ান খুশি হলো, মুচকি হেসে বলল, শুভরাত্রি রাত্রপিয়া। অনুজার উত্তরের অপেক্ষা করলো না ইহান, চলে গেল। দ্রুত ছুটে গেল ভেতরে। এখনো যে তার গোছগাছ করা বাকি। অনুজা চুপচাপ দাঁড়িয়ে রইল। ইহানের রুমের জানালা দিয়ে ইহানের কার্যকলাপ দেখছে। ইহান এদিক সেদিক ছুটছে আর ব্যাগ গোছাচ্ছে। অনুজা বুঝছে না কি এমন গোছাচ্ছে ইহান এই এক সন্ধ্যারই জন্য। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটা কেন যে এতটা পাগল তার প্রতি কে জানে। অনুজা ভিতরে ঢুকে পড়ল। রাতের আকাশের চাঁদটা হঠাৎই মেঘের আড়াল হলো। লাগাতার অ্যালার্ম বাজছে ইয়ানের ঘরে, তাও একটা অ্যালার্ম না, গুনে গুনে 5টা অ্যালার্ম বাজছে, যার মধ্যে একটা হলো মোবাইলে করা অ্যালার্ম আর বাকি 4টা ঘড়ির অ্যালার্ম। ইয়ান খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, যার দরুন এমন সব ব্যবস্থা। মাথার চারিদিকে আচমকায় ঝনঝন করে উঠতেই চমকে উঠল ইয়ান। হাত দিয়ে অ্যালার্ম ঘড়ি ছুঁড়ে মারল দূরে।
অ্যালার্ম ঘড়ি দুটো ছিল ইহানের মাথার কাছে, বাকি দুটি ছিল পায়ের কাছে, আর টেবিলের ওপর ছিল মোবাইল। ইহান লাথি মেরে পায়ের কাছে থাকা দুটো অ্যালার্ম ঘড়িও ছুঁড়ে মারল মেঝেতে। ঝনঝন করে শব্দ হলো তাতে। এরপরেই লাস্ট মোবাইল অ্যালার্মটা বাজতে রইল। সে বলছিল, ইহান উঠো, আজ তোমার জন্য বিশেষ একটা দিন। আজ তুমি আর অনু পাখি একসাথে থাকবে। কথাটা দুবার কানে বাজতেই লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো ইয়ান। ঘড়িতে তখন 5:20 বাজে। প্রকৃতিতে ভোরের আলো ফুটতে শুরু করেছে কেবল। ইহান লাফ মেরে বিছানা ছেড়ে নামলো, দৌড়ে ছুটে গেল ওয়াশরুমে। ঘড়িতে তখন 6:02। অনুজা বসে আছে বাস স্ট্যান্ডের কাছেই ফুটপাতের ওপরে। আশপাশ জনশূন্য, খুব একটা মানুষ নেই বললেই চলে। অনুজার পরনে গ্রিন কালার চুড়িদার, খোলা চুলে মাথায় ঘোমটা দেয়া, হালকা সাজ, ঠোঁটে রাঙা অল্প লিপস্টিক, কাঁধে ছোট্ট ব্যাগ। অনুজা একবার ভেবেছিল গোসল সেরে আসবে, কিন্তু সময়ের অভাবে হলো না। নামাজ পড়ে দ্রুত তৈরি হয়ে চলে এসেছে সে। অথচ দেখো, ইহানের খবর নেই। অনুজা নিজের হাত ঘড়িটা দেখল, 6:05 বেজে গেছে। ইহানের আগমন ঘটে তখন। এলোমেলো চুল, গায়ে জড়ানো মেরুন কালার শার্ট, ছাই কালার প্যান্ট, কাঁধে কালো ট্রাভেলিং ব্যাগ। এক প্রকার দৌড়ে ছুটে এসেছে ইহান। অনুজা তাকে দেখলো, খুব একটা উৎফুল্ল দেখালো না। ইহান ছুটে এসে শ্বাস ফেলে বলল, দুঃখিত অনুজা, একটু দেরি হয়ে গেল। অনুজা উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, কোনো ব্যাপার না, আমরা এখন কোথায় যাব বলুন? ইহানের সাথে সাথে উত্তর, ওই দূরে মোতালেব নানার টং দোকানে। ঘড়ির কাঁটা 6:30 ছাড়িয়ে সেই বাস স্ট্যান্ডের থেকে হেঁটে হেঁটে প্রায় 25 মিনিটের রাস্তা পেরিয়ে টং দোকানে চা খেতে এসেছে ইহান আর অনুজা। অনুজা বেশ বিরক্ত, এইভাবে কেউ এত দূর হেঁটে হেঁটে আসে, আর পুরো রাস্তায় ইহানের বকবকানি তো আছেই। অনুজা বেশ টের পাচ্ছে আজকের দিনটা তার বড়ই বিশ্রী যাবে। রাস্তার 3 মাথার মোড়, তার মাঝ বরাবর দিয়ে টঙের দোকান। দোকানের দুপাশে মস্ত বড় দোকানা গাছ, গাছের ছায় সকালে ফুরফুরে বাতাস বইছে। বাতাসের সংস্পর্শে আসতেই বিরক্তি ভাবটা খানিক হলেও কমল অনুজার। ইহান তার কাঁধের ব্যাগটা সামনের বেঞ্চিতে রাখলো। এরপর অনুজাকে উদ্দেশ্য করে বলল, বসুন অনু। অনুজা বসলো। ইহান এগিয়ে গেল দোকানদারের কাছে। একদম বুড়ো মতো লোক, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আর সাদা লুঙ্গি, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় নামাজের টুপি। ইহান তার কাছে এগিয়ে গিয়ে বলল, নানা ভাই, 2 কাপ করে কড়া করে রং চা দিও, সঙ্গে পাউরুটি। মোতাবেল নানা ভাই মৃদু হাসলেন, বললেন, তুমি বহো, আমি এখনই দিতেছি। ইহান বসলো। অনুজার থেকে খানিকটা দূরত্ব নিয়েই বসলো। অনুজা আশপাশ দেখে। শহরের দক্ষিণ দিকে এমন সুন্দর গ্রামীণ জায়গা আছে এ তো জানতই না অনুজা। গাছের ডালে বসা সকালে সুমধুর কণ্ঠে ভাষা পাখির কলরব শোনা যাচ্ছে। অনুজা চোখ বন্ধ করে ফেলে নিমেষেই। জীবনের সব ক্লান্তিকর মুহূর্ত আচমকায় কোথায় যেন হারিয়ে যায়। বাতাসের মৃদু ধাক্কায় অনুজার মাথার ঘোমটাটা দোলে, শরীর নাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে। অনুজার ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ইয়ান দূর থেকে তাকে দেখে, হেসে ফেলে আপনা আপনি, মনে মনে বলে, আপনি এত স্নিগ্ধনীয় কেন অনু? মিনিট 10 যেতেই চায়ের দেখা পাওয়া যায়। ইহান অনুজার হাতে 1 কাপ চা আর ছোট্ট গোল পাউরুটি ধরিয়ে দিয়ে বলে, এগুলো খান, ভালো লাগবে। অনুজা দ্বিধাহীন নিল। আর সে ইহানের কথা শুনবে, কোনো কিছুতে কোনো অভিযোগ জানাবে না। যেহেতু আজকের দিনটা ইহানকে দিয়েছে, তাই এমন সিদ্ধান্ত। অনুজা চায়ের কাপে রুটি ভিজিয়ে খেতে শুরু করলো। রুটি অনেক নরম, বেশ লাগলো খেতে। অনুজা একটুখানি মুখে পড়তেই বলে উঠল, দারুণ। বিনিময়ে ইহান একটু হাসলো, চায়ে চুমুক দিল। এর পরপরই টঙের দোকানে চায়ের আসর শেষ করতে করতে প্রায় 20 মিনিট কাটলো ইহান আর অনুজার। ঘড়িতে 7টা বেজে গেছে। ইহান চায়ের বিল মিটিয়ে বলল, চাটা দারুণ ছিল নানা ভাই। মৃদু এসে বললেন দোকানি, আবার আইসো নাতি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইহান, যার অর্থ আচ্ছা। পাশাপাশি উদ্দেশ্যহীন হাঁটছে অনুজা, কোথায় যাচ্ছে জানে না। দুপাশে সারি সারি গাছপালা, মাঝখানে পিচ ঢালা রাস্তা, আশপাশ মানুষহীন। খারাপ লাগছে না। ইয়ান হাঁটতে হাঁটতে জানালো, চায়ের আয়োজন আপনার পছন্দ হয়েছিল অনু? অনুজা নীরবে শোধায়। ইয়ান খুশি হলো। অনুজা বলে, আমরা কোথায় যাব? আপনি যেখানে যেতে চাইবেন। আপনার মনে হয় আমি শহরের আনাচে কানাচে সব জায়গায় চিনি বসে আছে? অবশ্যই বসে নেই। তাহলে কিছুই না। আমরা কি হাঁটতেই থাকবো? আপনি চাইলে আমি তাও করতে প্রস্তুত।
অনুজা বিরক্তি নিয়ে তাকায়। চা খাওয়ার পর যতটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল, ইহানের তেরামির কথা শুনে পুরোটাই হাওয়া হয়ে গেল। অনুজা বলল, অকারণে মজা করবেন না ইহান। আমার সব কথা আপনার মজা কেন লাগে বলুন তো? কারণ আপনি মানুষটাই জোকার। আপনার মুখে অপমান শুনতেও দারুণ লাগে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।